ওয়েলকাম। টেট প্রাইমারি, আবার প্রাইমারি বা ঝাড়খণ্ড টেট বলুন বা আমাদের এডুকেশন বিষয়ের এসএলএসটি বা অন্য যে কোনো পরীক্ষায় একটা অন্যতম গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে ভাইগটস্কির তত্ত্ব, যেটা সামাজিক নির্মিতিবাদ নামে পরিচিত। এখান থেকে প্রশ্ন একটা থাকি। আমরা আজকে এই বিষয়টাকে, এই ভাইগটস্কির থিওরিটাকে এমনভাবে জানবার চেষ্টা করব প্রথাগত পদ্ধতির বাইরে যেও, যাতে বিষয়টা আমাদের কাছে একদম জল হয়ে যায়, মাথার মধ্যে একটা ছবির মতন থাকে। যে অ্যাঙ্গেল থেকে যেভাবে এমসিকিউ আসুক না কেন, সে আসতে পারে ভাইগটস্কির তত্ত্ব থেকে, ইনডাইরেক্ট প্রশ্ন দিতে পারে, কিন্তু আপনার শিক্ষকের ভূমিকা টুমিকা নিয়ে কিন্তু বিশেষ করে টেটে প্রশ্ন আসে। সেইগুলো যাতে আমাদের কাছে একদম ক্লিয়ার একটা চিত্র তৈরি করা যায়, আসুন আমরা সবাই মিলে একটু আলোচনা করবার চেষ্টা করি। প্রথমে যদি আমরা দেখি ভাইগটস্কির যে তত্ত্বের মূল বিষয়টা, আমরা ভাইগটস্কি সম্বন্ধে, উনি একজন রাশিয়ান মনোবিদ, ফুল নাম হচ্ছে লেভ ভাইগটস্কি। উনি যে জায়গাটা প্রথমে বলেছে যে মানুষের যে ডেভেলপমেন্ট আমরা জানি, আগে আমরা ক্লাস করিয়েছি যে বিকাশ ঘটার ক্ষেত্রে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার একটা বিশেষ ভূমিকা থাকে। পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, যাকে আমরা ইন্টারঅ্যাকশন বলি, বাংলায় যদি বলতে যাই তাহলে যাকে বলে আমাদের কি মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়া বলতে বোঝায় অর্থাৎ আমি অন্যের সাথে মিশছি, সেটা মানুষ হতে পারে বা প্রাকৃতিক পরিবেশ, কৃত্রিম পরিবেশ, সবকিছু কিন্তু হতে পারে। এই যে সকলের সাথে, মানুষের সাথে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আমি তার দ্বারা প্রভাবিত হচ্ছি, সেও আমার দ্বারা প্রভাবিত হচ্ছে। এই যে আমি কিছু স্টিমুলাস পাচ্ছি, আমি রেসপন্স করছি, উল্টো দিক থেকে রেসপন্স পাচ্ছি, এই যে পারস্পরিক আদান প্রদানের যে প্রক্রিয়া, তাকেই বলা হচ্ছে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া। এই পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়েই বিকাশ ঘটে, এটা হচ্ছে মূল ভিত্তি ভাইগটস্কির। এবার আমরা প্রিন্সিপালগুলো জানবো, জেডপিডি জানবো, তারপরে আপনার জেডএপি জানবো, জেডবিটি জানবো, সমস্ত বিষয়গুলো ধীরে 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 আসবো। এবং যেটা বলেছে শুধু পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে উনি যেটা বেশি গুরুত্ব দিচ্ছে, সেটা হচ্ছে সমাজ, সামাজিক মিথস্ক্রিয়ার কথা বলেছে, সোসাইটি। এই জন্য তার তত্ত্বটাকে সামাজিক নির্মিতিবাদ বলা হয়। যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া তো প্রকৃতির সাথে হতে পারে, যেটা আমি প্রথমে বললাম, কিন্তু ভাইগটস্কি যেটা বলেছেন যে আমাদের বিকাশ ঘটে, ডেভেলপমেন্ট হয়, সেটা হচ্ছে সমাজের মধ্যে দিকে। এই সমাজ বলতে আমরা কি বুঝি? সমাজ বলতে আমার চারপাশের যারা রয়েছে সেই সমস্ত মানুষজনকে আমরা জানি সমাজ। প্রকৃতির একদম প্রাথমিক পাঠে আমরা পড়েছি সমাজ অর্থাৎ চারপাশের মানুষজনের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে বিকাশ ঘটে বলে প্রথমে আমরা দেখলাম মিথস্ক্রিয়া। এবং মিথস্ক্রিয়াটা কাদের সাথে? মানুষের সাথে, সমাজের সাথে। এবার ভাবুন, সমাজের সাথে মিথস্ক্রিয়া করতে গেলে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করতে গেলে আমার মাধ্যম কি হবে? সেখানেই ভাইগটস্কি গুরুত্ব দিয়েছেন ভাষা, ল্যাঙ্গুয়েজ। বলেছেন ভাষার মাধ্যমে, এই যে আমরা আপনার সাথে আমার ইন্টারাকশন হচ্ছে কিসের মাধ্যমে? আমি কিছু কোড বলছি, সাউন্ড করছি, যার অর্থ আছে আপনি বুঝতে পারছেন। তাহলে এই ভাষাটা আমরা সবার সাথে, ভাষা, মুখের ভাষা, ভাষা মানে শুধু মুখের ভাষা নয়, চোখের ভাষা, হাতের ইশারা, সবকিছু কিন্তু হতে পারে। আমরা অবশ্য মুখে কথা না বলে কেউ ইশারা দিচ্ছে, কি যাবি, আমি ঘাটে, হ্যাঁ যাবো, এটাও ভাষা, ল্যাঙ্গুয়েজ। কিন্তু মুখের ভাষাটাকে বেশি প্রাধান্য দেবো অবশ্যই। অর্থাৎ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া থেকে সমাজকে তিনি গুরুত্ব দিয়েছেন। সমাজের সাথে মিথস্ক্রিয়া করতে গেলে কিসের দরকার, প্রয়োজনের কথা বলেছেন? ভাষা। ছোট ছোট করে আমরা আগাবো, আমরা কিন্তু থিওরিতে আগেই ঢুকছি না। তাহলে এখান থেকে দুটো বিষয়, কিন্তু তিনটে বিষয় গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে মিথস্ক্রিয়া, সেকেন্ড হচ্ছে মিথস্ক্রিয়া কোথায় করবে মানুষ? সমাজের মধ্যে। তৃতীয় হচ্ছে মিথস্ক্রিয়ার মাধ্যম কি হবে? ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এই দুটো তিনটে বিষয়ের উপরে কিন্তু ভাইগটস্কি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এইবার তিনি বলেছেন এই ভাষা শিক্ষার ক্ষেত্রে কার সাহায্য নেবে? এমকেও। এই এমকেও এর সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে। এমকেও মানে হচ্ছে মোর নলেজেবল আদার, আরো জ্ঞানী ব্যক্তি যারা, মোর নলেজেবল আদার। একটা একটা করে আমরা ডিকোড করতে করতে তথ্যটা যাওয়ার চেষ্টা করবো, তথ্যটার মধ্যে, থিওরিটার মধ্যে। এই যে মিথস্ক্রিয়া করবে সমাজে, সমাজে মিথস্ক্রিয়া করতে গেলে ভাষা, এই ভাষার মধ্যে দিয়ে শিক্ষার্থীর একটা বড় বিকাশ ঘটে। প্রত্যেকটা ব্যক্তির, আমরা শিক্ষাক্ষেত্রে অ্যাপ্লাই করবো, শিক্ষার্থী বলবো, সাধারণ ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তির বলবো, প্রত্যেকটা ব্যক্তির এই ভাষার মধ্যে দিয়ে বিকাশ ঘটে। এই ভাষার মধ্যে দিয়ে বিকাশ ঘটতে গেলে
শিশুর বা শিক্ষার্থীর, আমরা যখন টেটের জন্য পড়ছি তখন আমার শিশুর বা বালক বালিকাদের দিকে দেখা যায়, শিশুর বা বালক বালিকাদের ভাষার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য কারা করতে পারে? MKO-রা। MKO মানে মোর নলেজেবল আদার। মোর, আমি লিখলাম না, মোর নলেজেবল আদার। কে এই মোর নলেজেবল আদার? আমার বড়রা হতে পারে, শিক্ষক শিক্ষিকা হতে পারে, আমার সহপাঠী হতে পারে, বন্ধু হতে পারে, আমার থেকে সমবয়সী হতে পারে, আমার থেকে কম বয়সী হতে পারে। যার সাথে আমি কথাবার্তার মধ্যে, আমি কি শুধু আমার বড়দের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে কথা শুনে ভাষা শিখি? না, সহপাঠীদের থেকে শিখি, আমার থেকে ছোট বয়সীদের কাছ থেকে শিখি। তাহলে যার কাছ থেকে ভাষার মধ্যে দিয়ে আমি নতুন কিছু জানছি, সেই আমার কাছে MKO, মোর নলেজেবল আদার। নতুন কিছু শিখছি, অর্থাৎ মোর নলেজেবল। আমি যেটা জানতাম না, এই মানুষটি দুটি জিনিস জানে শুধুমাত্র, তার মধ্যে একটা আমার জানা নেই। আমি হাজারটা জানি, কিন্তু দুটোর মধ্যে একটা আমার অজানা। এক্ষেত্রে তিনি আমার কাছে মোর নলেজেবল আদার, নতুন কিছু শিখছি। এইখানটার কিন্তু শিক্ষার্থীরা কাজ করবে। এই শিক্ষককে, আমরা পরে শিক্ষকের ভূমিকা আসবো, শিক্ষকের কি ভূমিকা ভাইগোটস্কির মতে। শিক্ষকের অন্যতম একটা উপাদান হবে জেডপিডি, বলবো যখন, সে জেডপিডিতে সাহায্য করা। আর MKO যে মোর নলেজেবল আদার হয়ে ওঠা। এইবার আমরা মেন যে জায়গাটা আসি, যে 5টা ভিত্তি বা এই মূল নীতির কথা 5টা 6টা বলেছেন ভাইগোটস্কি। তার এই তত্ত্বে, শিখন তত্ত্বের যে ভাইগোটস্কির যে সামাজিক নির্বৃত্তিবাদ, তার মূল নীতি কি, তিনি কতগুলো নীতির কথা কিন্তু পরপর বলেছেন। কি কি নীতি, আমরা সেইগুলো এবার একবার দেখব। প্রথম নীতি যেটা তিনি বলেছেন, সামাজিক মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া সম্পর্কে আমি প্রথমেই বলেছি যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। এই ভাইগোটস্কি তার তত্ত্বের যে মূল নীতির, তার কতগুলো ধাপ বলেছেন, 5টা 6টা ধাপ। তার প্রথম ধাপই হচ্ছে যে সামাজিক মিথস্ক্রিয়া। বলেছেন শিক্ষার্থী সমাজের মধ্যে মিথস্ক্রিয়া করতে করতে তার বিকাশ ঘটে। এই মিথস্ক্রিয়ার আবার দুটো ভাগ আছে। 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সামাজিক স্তরে, আর একটা নিজের মধ্যে। সামাজিক স্তরে কিভাবে ঘটে, বা ওই সামাজিক স্তরেরটা আমরা বলতে পারি অন্যের সাথে, তাও হবে, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে নিজের সাথে। এবারে নিজের সাথেই বা কিভাবে হয়, অন্যের সাথে তাও বিষয়টা বোঝা যাবে। যে আমরা সামাজিক স্তরে যে অন্যের সাথে ভাষা কথা বলার মধ্যে দিয়ে পারস্পরিক একসাথে থাকলে, আচার আচরণ করলে, নতুন কিছু শুনলে, নতুন কিছু জানা যায়, নিজেরটার সাথে মানিয়ে নেওয়া যায়, একটা পারস্পরিক মিথস্ক্রিয়া হয়, সেটাকে বলা হচ্ছে সামাজিক স্তরে বা অন্যের সাথে। মিথস্ক্রিয়া বলছে নিজের সাথে। এটা আবার কি, এটা হচ্ছে আত্মস্থ করা। নিজের সাথে, যেটাকে আমরা বলি না আত্মস্থ বলে একটা কথা আমরা নিশ্চয়ই শুনেছি, সে আত্মস্থ করা। অর্থাৎ একটা বিষয় আমি জানলাম, একটা শিশু শিক্ষকের কাছে, বড়দের কাছে, বন্ধুর কাছে, কারোর কাছ থেকে একটা গল্প, একটা ঘটনা, একটা নতুন কিছু শুনলো, সেটা সে ভাবে। তো আপনি একবার এখনকার কথা ভাবুন, ওটা ছোটবেলার কথা ভাবুন। এখন আমরা বলি না, একটা নতুন কিছু শুনলাম, সেটাকে ভাবি না, ভেবে তার থেকে কিছু বাদ দিই, কিছু নিই, কিছু নিজের থেকে ওর মধ্যে আবার সংযোজন করি, কিছু বিয়োজন, কিছু সংযোজন করে একটা ধারণা তৈরি করে নিজের মধ্যে জমা করে রাখি। এই যে নিজে নিজে থিঙ্কিং করা, আমি যা শিখলাম বাইরের থেকে, যা শুনলাম, যা দেখলাম, সেটা নিজের মধ্যে নিজের সাথে ইন্টারাকশন করি আমরা, সেইটাকে বলা হচ্ছে মিথস্ক্রিয়া। 2 ভাবে হয়, একটা পরিবেশের সাথে অর্থাৎ সমাজের সাথে, আর একটা নিজের সাথে অর্থাৎ যা আমি মানুষের সাথে ইন্টারাকশন করলাম তো করলাম। সেকেন্ড পার্ট হচ্ছে আমি যা শুনে আসলাম, যা শিখলাম, যা নলেজ আমি নিয়ে আসলাম, সেটা কিন্তু নিজে থিঙ্কিং করি, নিজে চিন্তা ভাবনা করি, নিজের সাথে বুঝি। এই নিজের সাথে বোঝাটা খুব খুব ইম্পর্টেন্ট। বাইরের ইনপুটটা কি হচ্ছে তার উপরে কিন্তু আমার নিজের মধ্যে কি আমি জমা করবো, অর্থাৎ শিশুর ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা শিক্ষকের। এই আত্মস্থ করার মধ্যে দিয়েও কিন্তু সামাজিক মিথস্ক্রিয়া ঘটে। এবার সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে বিকাশের সীমা। এইবার সেকেন্ডে বিকাশের সীমার ক্ষেত্রে একটা দুরন্ত জায়গা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এই ভাইগোটস্কির তত্ত্বে। কি বললাম, 1 নম্বর তো গেল, এবার হচ্ছে বিকাশের একটা সীমার কথা বলেছেন ভাইগোটস্কি। এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই থিওরির মধ্যে। তিনি বলেছেন ভাইগোটস্কির মতে যে প্রত্যেকটা ডেভেলপমেন্ট, এই যে শিশুর বা ব্যক্তির একটা ডেভেলপমেন্ট ঘটে, বিকাশ ঘটে, বিকাশ মানে কি উন্নতি, জীবনব্যাপী, এই উন্নতির একটি সীমা আছে। তিনি এই সীমার আবার 3টে ভাগ করেছেন, হচ্ছে ZAD। 3টেই খুব ইম্পর্টেন্ট, আমরা খুব সহজভাবে বুঝে নেবার চেষ্টা করব। 2 হচ্ছে ZPD, 3 হচ্ছে ZBD।
এই জেড এডি, জেড পিডি, জেড বিডি। জেড পিডির ওপরে শিকড়টা সবচেয়ে বেশি ডিপেন্ড করে, আমরা জানি। জেড এডি, এটার ফুল মিনিং হচ্ছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। লিখলাম না পুরোটা। জোন অফ অ্যাকচুয়াল বলেছে যে প্রত্যেকটা শিশু একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত, পরে আমি ছবির মাধ্যমে বোঝাচ্ছি, নির্দিষ্ট স্তরের বিকাশ নিজে থেকেই ঘটে। নির্দিষ্ট কিছু শিক্ষা, নির্দিষ্ট কিছু বিষয় সে নিজে নিজে, কারোর কোনো সাহায্য লাগবে না। এই পর্যন্ত সবাই পারে। সবাই পারে মানে সবাই একই রকম পারে তা নয়। আমার যতটুকু সীমা আমি এইটুকু পারবো, তোমার যতটুকু সীমা তুমি ততটুকু পারবে। আর একজনের যতটুকু সীমা, আমরা জানি বিকাশ হচ্ছে ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, শিখন ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, এক একজনের এক এক রকম হয়। একটা এরিয়া আছে যেটুকু ব্যক্তি নিজে নিজেই পারে, কোনো হেল্পের দরকার নেই, সেটাকে বলে যে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এবার জেডপিডি, যেটা আমরা জানি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি বলছে? বিকাশের নিজে নিজে তো ব্যক্তি পারে, যদি তাকে একটি সাপোর্ট করা হয়। এই সাপোর্টটা কারা? সেই সামাজিক স্তরে, যেটা আমি প্রথমেই বলেছি, MKO, মোর নলেজেবল আদার। তাদের সাহায্য পেলে আমি যত অব্দি নিজে থেকে পারতাম তার থেকে আরেকটু বেশি পারবো। আমি এই অব্দি নাগাল পাই সর্বোচ্চ। তুমি যদি আমাকে একটু উঁচু করে ধরো বা একটা টুল দাও, তাহলে আমি আরেকটু উপরে নাগাল পাবো। এই যে এটাকেই বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই দুটোর ব্যবধানটা আমি ছবিটা দিলে একটু ক্লিয়ার হবে। এবার জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট কি? এই ZBD, যেটা জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ যেটা আমাকে যতই সাপোর্ট দাও, যাই করো, আমাকে মোয়ের মাথায় বেঁধে দিয়ে উঁচু করো, আমার দ্বারা সেটা সম্ভব না। আমি চাঁদ ছোবো, তুমি আমাকে বাসের ওপরে পোল, টেলিফোনের টাওয়ার যেখানেই তুলে নাও না কেন, আমি তো চাঁদ ছোঁয়া আমার পক্ষে সম্ভব নয়। ছাদ ছোঁয়া সম্ভব সাপোর্ট করলে। যেটা একেবারেই আমার নাগালের বাইরে, সেটাই হচ্ছে জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট, ZBD। তাহলে ZAD, শিশু নিজে নিজেই নিজের মধ্যে আয়ত্ত করে। ZPD কিছু সাহায্য পেলে করে। আর ZBD, যেটা হাজার সাহায্য করুক, শিক্ষক হাজার চেষ্টা করুক, সমস্ত বইপত্র গুলিয়ে খাইয়ে দিক, সেটা আয়ত্ত করা কোনোভাবেই সম্ভব না। সেটা হচ্ছে জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট, যেটা আমার পক্ষে সম্ভব নয়। বিষয়টা যদি আমরা ছবির সাহায্যে বিষয়টা দেখি, আমি ফুল মিনিংটা মুছে দিলাম। অনেকটা ধারণাটা অনেকটা এরকম যে, সাপোজ আমি এইরকম একটা এরিয়াকে ধরে নিলাম আমার সমগ্র বিকাশ। এবার এর মধ্যে দেখা গেল কিছুটা এলাকা আছে, এই এলাকাটা প্রত্যেকটা শিশু তার নিজের মতন করে সেইটুকু শিখেছে, কারোর কোনো সাহায্য দরকার নেই। সেইটাই হচ্ছে ZAD, যেটা আমি বললাম জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। একটা নির্দিষ্ট বয়সে এই অবধি বিকাশ হবেই আমার। তারপরে আমাকে যদি সাপোর্ট তোমরা করো, তাহলে আমার আরেকটু ডেভেলপড হতে পারে, এই পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়। এইটাকে বলা হচ্ছে ZPD। তাহলে ZPDর পরিমাপ করতে হলে কিভাবে করতে হবে? সাপোজ আমি এটা অনুমান যে ZAD মানে 10, আমার একটা একক ধরছি, যে কোনো আমার 10 ইউনিট নিজের থেকে ক্ষমতা অর্জন করতে পারি। আর আমাকে সাপোর্ট দিলে আমার সেটা 20 অবধি পৌঁছায়। তাহলে ZPD হচ্ছে এই দুটোর ব্যবধান, অর্থাৎ এই 20 - 10, সেইটাই হচ্ছে আমার ZPDর মান। টোটালটা তো ZPD না, এইটুকু তো আমি নিজে নিজেই পেয়েছি বাবা। এইটুকু তোমরা আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়েছো, আমি নাগাল পেতাম না, তোমরা আমাকে টুল দিয়েছো, মই দিয়েছো, দিয়ে আমাকে উঠতে সাহায্য করেছো। এখানে আসবো মইয়ের ব্যাপারটা। এইটুকু হচ্ছে আমার ZPD। এইবার তার বাইরের যে অংশটা, এই বাইরের অংশটাই হচ্ছে ZBD, জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট। এইটা আমার নাগালের বাইরে। আমাকে তুমি যতই সাপোর্ট দাও, যাই করো, টুল, ওই যেটা বললাম বাঁশের মাচা, মুরগির খাঁচা, যাই এনে দাও না কেন, আমাকে তার চাঁদের নাগাল পাওয়ানো সম্ভব নয়, আমার আয়ত্তের বাইরে। সেটা হচ্ছে ZBD। আশা করি এটা ক্লিয়ার। তাহলে শিক্ষকের টার্গেটটা কি থাকবে? আমি এই পরের স্টেপে আসার আগে এখান থেকে যে প্রশ্নটা, ZPDটা বাড়ানো। কারণ কি, ZPDটাকে বাড়ানো যায়, সাহায্য করলেই বাড়ানো যায়। এইটাকে যতটা সম্ভব বাড়ানো যায় সেই চেষ্টা করতে হবে।
জেডবিডির পরিমাণটা কমিয়ে আনা যেতে পারে। এইবারে এই যে জেডবিডিটা বাড়ানোর ক্ষেত্রে যে পরের ধাপটা আসে, 2 নম্বর গেল বিকাশের সীমা, 3 নম্বর স্তরটাকে বলা হচ্ছে সহায়তা বা স্ক্যাফোল্ডিং। 3 নম্বর নীতি সহায়তা। এইবার আমরা কি করব, এটা বাড়ানোর জন্যই তো সাহায্য দরকার। স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ড মানে কি? মই। আমরা কি দেখি, গাছে উঠতে সাহায্য করার জন্য, আমি নাগাল পাবো না কোনো ছাদে উঠতে, একটা মই। রং করে যখন বাড়িতে বা প্লাস্টার করে, মিস্ত্রি তো অত অব্দি নাগাল পায় না, ভাড়া বাঁধে না, বাঁশ দিয়ে দিয়ে স্ক্যাফোল্ড মানে এই ভাড়া বন্ধন, বাংলাতে এইটাকেই বলা হয় ভাড়া বন্ধন। তাহলে ভাড়া বন্ধনটা কি জিনিস? এই যে জেড, অর্থাৎ এইটুকু একটা শিশু নিজে নিজেই শিখতে পারে, কিন্তু তাকে সাপোর্ট করলে তার মাত্রাটা এই অবধি পৌঁছে যেতে পারে। এই সাপোর্টটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। এই সাপোর্টটাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। অর্থাৎ একটা শিশুর বা শিক্ষার্থীকে তার যতটা ডেভেলপমেন্ট বা যতটা শিখন ঘটেছে আমরা যদি একটু সাহায্য করতে পারি, সেই সাহায্যটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধ। সেটা কি হতে পারে? কোনো কিছু সংকেত হতে পারে, অর্থাৎ একটা জিনিস বলতে বলতে আটকে যাচ্ছে, তাকে সাপোর্ট করা, যে একটা ক্লু দেওয়া, এইটা দিয়ে হতে পারে, একটু ভেবে দেখো। এই যে ক্লু দেওয়ার প্রক্রিয়াটা, সাহায্য করা, সেইটাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন। এর পরের যে ধাপটা আছে, 3 নম্বর গেল। এবার 4 নম্বরে হচ্ছে কি ভাষা ও চিন্তন। ভাইগর্স্কির মতে যে ভাষা ও চিন্তন, ভাইগর্স্কি, প্রথমে আমি ভাষার গুরুত্ব বুঝিয়েছি ভাইগর্স্কির তত্ত্বে। ভাইগর্স্কি যিনি, তার তত্ত্বে তিনি বলেছেন যে এই যে ইন্টারাকশন, পারস্পরিক মিথস্ক্রিয়া, ভাড়াবন্ধন ঘটানো, যাই হোক না কেন, এর প্রধান মাধ্যমই হতে পারে ভাষা। তিনি মনে করেছেন ভাষার মধ্যে দিয়েই কিন্তু শিশুর অনেক উন্নতি হয়। এই ভাষার এখানে কিন্তু ব্যাপার আছে। তিনি ইনার স্পিচের ওপর খুব গুরুত্ব দিয়েছে। ইনার স্পিচটা কি? আত্মকথন, সেলফ স্পিচ, যেটা অর্থাৎ একটা বিষয় শুনে নিজে নিজে সেটাকে আলোচনা করা, নিজের মধ্যে, অন্যের সাথে আলোচনা করা নয়। সেইটা বললো স্যার, তাহলে এই হয়েছে এই, অর্থাৎ যে কল্পনা শক্তিটারই আরো একটু উন্নত রূপ, নিজে নিজে আলোচনা করে। দেখবে যে একটা জিনিস শিখছি যখন আমরা, সবচেয়ে বড় পদ্ধতি, একটা জিনিস নোট মুখস্থ করলাম, থিওরি পড়লাম, পড়ার পরে সেটা নিয়ে ঝিমিয়ে পড়া মানে এই ঝিমানোর কথা বলছি না, আলোচনা, নিজে নিজে আত্মস্থ করা যেটাকে বলা হয়। এর চেয়ে বড় কিছু আর আছে? নিজেই প্রশ্ন করা, নিজে উত্তর দেয়, বাইরের পাশের জন বুঝতে পারছে না, আমি সেটা নিয়ে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেটাই তো চিন্তন। চিন্তা মানে শুধু আমি আজ কালকে যদি সাইকেল থেকে পড়ে যাই কি হবে, চাকরি পেলে কি হবে, চাকরি না, সেটাই শুধু চিন্তন নয়, একটা পজিটিভ বিষয় নিয়ে ভাবা, সেটার কথা বলেছে। যে ভাষা ও চিন্তন ব্যক্তির বিকাশকে কি করে? ডেভেলপমেন্ট করে। নেক্সট যে 4টে গেল, এবার 5 নম্বর যে উপাদানের কথা বা তত্ত্বের নীতির কথা বলেছেন, সামাজিক প্রেক্ষাপট। সামাজিক প্রেক্ষাপটকে তিনি কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই সামাজিকের ক্ষেত্রে আরেকটা সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে সাংস্কৃতিক। শুধু সামাজিক নয়, আমরা জানি সমাজের অন্যতম একটা উপাদান কি? কালচার বা সংস্কৃতি। ভাইগর্স্কি বলেছেন যে সাংস্কৃতিক উপাদানটা, অর্থাৎ যে কোনো সংস্কৃতি, কালচার, শিশুর বা কিশোরী বা ব্যক্তির ডেভেলপমেন্টকে উন্নতি করতে সাহায্য করে। আমরা তো অনেক কিছু, সংস্কৃতির বাইরে তো আমরা নই, প্রত্যেকটা সোসাইটির নিজের নিজের কালচার আছে, সেই কালচার দ্বারা আমরা সম্পৃক্ত হই। আমরাও কিন্তু কালচারকে সম্পৃক্ত করি, শুধু সম্পৃক্ত হই তা নয়, সেই সংস্কৃতিকেও কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। লাস্ট স্টেজ যেটা বলেছেন, 5টা গেল, 6 নম্বর হচ্ছে উন্নয়নের পর্যায়। উন্নয়নের, এই উন্নয়ন কিন্তু সে উন্নয়ন নয়, ডেভেলপমেন্টের স্টেজ। ভাইগর্স্কির মতে শিখন হচ্ছে শিক্ষার্থীদের উন্নয়নের একটি কৌশল। শিখন কি করে? ক্রম উন্নয়নের একটি প্রক্রিয়াই তো শিখন, তাই তো? শিখনের মধ্যে দিয়ে ব্যক্তির বারবার সবসময় কি হয়? উন্নতি ঘটে, উন্নয়ন ঘটে। উন্নয়নের পর্যায়, এই জন্য যে শিখনের মধ্যে দিয়েও ব্যক্তির কি হবে? উন্নয়নের পর্যায়ে উন্নয়ন ঘটবে, বা ডেভেলপমেন্টের মধ্যে যে বিকাশ যে ঘটছে, সেই বিকাশের মধ্যে দিয়েও শিক্ষার্থীর কি হবে?
উন্নয়ন ঘটবে। অর্থাৎ বিকাশ হচ্ছে একটা উন্নয়নের প্রক্রিয়া মাত্র, সেটার কথা কিন্তু বলেছি। এই হলো তত্ত্ব। এবার আমরা আসবো শিক্ষকের ভূমিকা কি আর এর গুরুত্ব কি সেটা আসবো। তাহলে এইখানে সবচেয়ে যেটা গুরুত্ব যেটা পড়েছে তোমার যে MKO, মোর নলেজেবল আদার, ZPD, ZAD, এই জিনিসগুলো কিন্তু ZBD, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এইখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসবে, পরে আলোচনায় আসবো। ভাইগোটস্কির তত্ত্বটির শিক্ষকের ভূমিকা কি হবে, খুব খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে সবচেয়ে বেশি। আমি শুধু তত্ত্ব মুখস্থ করে গেলে কিন্তু হবে না, কারণ আমরা শিক্ষকের জন্য নির্বাচিত হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি, সে অ্যাঙ্গেল থেকে পেডাগজিক্যালি দেখতে হবে। আর শিক্ষাক্ষেত্রের ইমপ্লিমেন্টেশন কি, গুরুত্ব কি, এই দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। যেহেতু ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে, আমি সেকেন্ড পার্টে শিক্ষকের গুরুত্ব এবং শিক্ষাগত তাৎপর্য এই তত্ত্বের আলোচনা করব। আমার ক্লাসটা যদি উপযোগী মনে হয় অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরিয়ে দেবে। ধন্যবাদ।